সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সরাসরি আমরা টপিকে চলে যাই। আপনারা জানেন যে হরমুজ প্রণালী আবার উত্তপ্ত হয়েছে। উত্তপ্ত হওয়ার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে ট্রাম্পের নতুন একটা নীতি গতকাল থেকে শুরু করেছে। সে যতগুলো জাহাজ আটকেছে হরমুজ প্রণালী সেটা স্কট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে ইরান আবার গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সময় 8টা বা 9টার দিকে আপনার আরব আমিরাতে, এটা কথিত আছে যে আরব আমিরাতে তাদের যে তেল শোধনাগার ওখানে হামলা চালিয়েছে ড্রোন এবং মিসাইল দিয়ে, কিন্তু ইরান আবার পরবর্তীতে এটা অস্বীকার করেছে। আবার কি যুদ্ধের মুখে হরমুজ প্রণালী দিয়ে এবার শুরু হবে? আরব আমিরাতে কেন হামলা হলো আতিক ভাই? আসলে এইখানে যুদ্ধ, আমরা একটা ছোট যুদ্ধ দেখেছি। এখন সমঝোতা না হলে একটা ভয়াবহ এবং বড় যুদ্ধ হবে, যে যুদ্ধটা বিশ্ব যুদ্ধের কাছাকাছি। আর যদি ঠিক এখনো না হয়, এই যুদ্ধ হবেই 1 বা 2 বছরের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। মানে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো, এবং এটা সারা পৃথিবী এঙ্গেজ হয়ে যাবে, বিশ্বে এঙ্গেজ হয়ে যাবে। আচ্ছা। এবং এইটা থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। তো এই যে গতকাল রাতে আমরা দেখলাম হঠাৎ করেই আরব আমিরাতের উপর ইরানি মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে, আরব আমিরাত দাবি করেছে। তো ইরানিরা বলেছে যে না, ওগুলা না। আরব আমিরাত আপনার ওই যে অবরোধ ভেঙে তাদের ওই যে ফুজাইরা বন্দর দিয়ে কিছু জাহাজ পার করার চেষ্টা করছিল, আর তখনই ইরান ওইখানে, যেহেতু তারা অবরোধ দিয়ে রেখেছে, সেই জাহাজগুলোর আশেপাশে তারা ছোটখাটো কিছু রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালায়। এতে একটা তেলের কোনো একটা স্থাপনায় আঘাত হানে এবং সেটা আগুন ছড়িয়ে পড়ে। তো সেটা আবার তারা দ্রুত নিভিয়ে ফেলে। এবং এই আরব আমিরাতের পাশাপাশি এই এলাকা দিয়ে গতকাল দিনভর কিন্তু উত্তেজনা ছিল যে এই বুঝি কার সাথে কার লেগে যায়। কারণ ইউএস ডেস্ট্রয়ারও 2টা ভিতর থেকে হরমুজ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তখন ইরানিরাও সতর্কভাবে ওই ডেস্ট্রয়ারের কাছাকাছি ছোট মিসাইল মারে, যার ফলে ওই ডেস্ট্রয়ার 2টা আবার ফিরে যায়। এবং বিনিময়ে আবার মার্কিনিরা দাবি করছে তারা ইরানের 6টি স্পিড বোট উড়াই দিচ্ছে। পরে দেখা গেল এটা আসলে মিথ্যা। তারা ইরানের পণ্যবাহী 2টি নৌকায় আঘাত করেছে এবং এতে মনে হয় 6 জনের মতো সাধারণ নাগরিক মারা গেছে আর কি। তো এগুলা হইলো একটা ফ্যাক্টর। আর অলরেডি আরব আমিরাত করেছে কি, ইরান, ইরাক আর লেবাননে তার নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে। হ্যাঁ, তো আরব আমিরাত আসলে এই যে ওআইসি ওপেক থেকে বেরিয়ে গিয়ে ভাবতেছিল যে সে আলাদাভাবে এই যে ফুজাইরা দিয়ে তেল রপ্তানি করতে পারবে। এটা আরব আমিরাতের তেল স্থাপনা থেকে ফুজাইরা বন্দরে প্রায় 370 কিলোমিটার একটা লম্বা পাইপলাইন টেনেছে। তো সেই পাইপলাইনের মাধ্যমে তারা এই চেষ্টা করেছিল, কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং আমরা আগে জানতাম যে সৌদি আরব আর আরব আমিরাত হলো বড় ভাই ছোট ভাই সম্পর্ক, কিন্তু আরব আমিরাত ছোট ভাই হিসাবে সৌদি আরবের সাথেও বেয়াদবি করতেছে, যার ফলে সৌদি আরবও এখন তার পাশে দাঁড়ায়, সমর্থনও করে না। যদিও কালকে সৌদি আরব আমিরাতে ইরানি মিসাইল হামলার নিন্দা জানিয়েছে, এটা করতে পারেনি, এটা অফিসিয়াল একটা বক্তব্য, কিন্তু তারা এটা। আর ইরানের যে পার্লামেন্টারি স্পিকার বাকের কালিবফ, উনি বলছেন যে আমরা এটা অবশ্যই বুঝি যে স্থিতাবস্থা রক্ষা করা মার্কিনীদের জন্য খুবই অসহনীয় হয়ে উঠছে, তারা এটা রক্ষা করতে চাচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা বলে রাখতে চাই যে আমরা তো এখনো যুদ্ধ শুরুই করিনি। হ্যাঁ, তো কিভাবে শুরু করেনি এর আবার একটা ব্যাখ্যা দিছে আপনার, ধরেন ইরানের পার্লামেন্টের একজন সংসদ সদস্য হাজি দিলেগানি, উনি বলেছেন যে আমরা এখনো আমাদের রাস্তাখিজ মিসাইল ব্যবহারই করিনি। মানে এটা একটা গোপন মিসাইল, এটা এখনো কোথাও ইউজ করেনি, এটা সম্পর্কে খুব বেশি জানাও যায় না। তিনি আরেকটু বলছেন যে কোনো কিছু লাগে না, আমরা যদি আমাদের সিজিলের 16টা মিসাইল একসাথে কোথাও মারি, সেইটাই একটা পারমাণবিক বোমার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করবে। হ্যাঁ, তো আমেরিকার এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ আমেরিকা অলরেডি ধরেন এই যে অবরোধ ছুটানোর বাহানায় বলতেছে যে তারা আশেপাশে 15,000 সৈন্য এবং 100টার বেশি বিমান মজুত করেছে এই এলাকায়। কিন্তু কালকে এটা একটা ডোপ টেস্ট হয়ে গেল, ডোপ টেস্টে আমেরিকা ফেল করলো। তার মানে প্রজেক্ট ফ্রিডম একটা ডোপ টেস্ট ছিল। হ্যাঁ, প্রজেক্ট ফ্রিডম একটু দর্শকরা জানতে চাচ্ছে, আপনি একটু। প্রজেক্ট ফ্রিডম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প তো প্রতিদিন সকালে এক কথা বিকেলে এক কথা বলে। তো ট্রাম্প গত পরশুদিন থেকে বলতেছে যে সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এবং সরকার প্রধান এবং বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ, জাহাজ কোম্পানি আমাকে বলেছে যে হরমুজ এলাকা থেকে যেন তাদের জাহাজগুলোকে নিরাপদে আমরা বের করে দেই, মানে যেগুলো আটকে ছিল। হ্যাঁ, যেগুলো আটকে আছে 2000-এর মতো প্রায় জাহাজ আটকে আছে।
তো এইটাকে বের করার জন্য ট্রাম্প একটা নতুন প্রোগ্রাম চালু করলেন, সেইটার নাম হলো প্রজেক্ট ফ্রিডম, এবং এই উপলক্ষেই তিনি এখানে 15,000 সৈন্য এবং 100 মানে উনি একটা না একটা উসিলা দিয়ে কিন্তু এই অঞ্চলে সৈন্য এবং রসদ বৃদ্ধি করতেছে। তো প্রজেক্ট ফ্রিডমও সেই রকমই তার একটা প্রজেক্ট বৃদ্ধি করার একটা উপায়। আর এটা কি সাকসেসফুল হয়েছে? না, এটা তো কালকেই ফেল মারলো, আমেরিকার ডেস্ট্রয়ার ব্যাক করলো মাইর খায়া, তারপরে আরব আমিরাতের চেষ্টাও ব্যর্থ হইলো, এবং কি একটা ভারতীয় জাহাজ এমবি গৌতম তারাও এইটা অবরোধ ভাঙার চেষ্টা করতেছিল, পরে যখন এটা মিসাইল তার কাছাকাছি পড়ছে তখন সেও নাট্টি গোল করে পিছনে চলে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, এই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ইরানিদের যে যুদ্ধ, এই যুদ্ধের কথা বলি, এখানে একটা জিনিস আপনার খেয়াল করা দরকার, মার্কিন সামরিক বাজেট থেকে তুলনায় ইরানিদের সামরিক বাজেট কিন্তু মাত্র 100% আর 1%, একদম সামান্য। এত ক্ষুদ্র টাকা দিয়ে 100 টাকার বিরুদ্ধে 1 টাকা দিয়ে লড়াই করা, তো মানে মানুষ আসলে বুঝতেই পারে না যে কি। এবং আপনার খেয়াল করবেন ইরানের টোটাল সামরিক বাজেট হলো $7.9 বিলিয়ন। আর আরেকটা খেয়াল করবেন তাদের উপর কিন্তু 47 বছরের অবরোধ আরোপ করা হয়েছে। তার মানে এই অবরোধের মধ্যে তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলেছে এবং টেকনিক অবলম্বন করেছে। আর অপরদিকে আমাদের বাংলাদেশের সামরিক বাজেট কিন্তু $3.6 বিলিয়ন, আর জনসংখ্যায় কিন্তু ইরানের চেয়ে দ্বিগুণ। অথচ আমরা কিন্তু এত বিশাল জনসংখ্যা নিয়েও, জনসংখ্যা কিন্তু সারা পৃথিবীতে একটা সম্পদ। হ্যাঁ, আমরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে, কোনো পদক্ষেপ নিতে আমাদের ভয় লাগে, মানে আমাদের নিজেদের সোজা হয়ে দাঁড়ানোর পদক্ষেপ, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু করব না, তাতেই আমাদের আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের আসলে মেরুদণ্ড ভয়ের মধ্যে চলে গেছে, যার ফলে আমরা এটা তেমন কিছু করতে পারি না। আর এই গতকাল মানে এই যে তেলের দামও কিন্তু সব আপ ডাউন করে, সোমবার কিন্তু 6% বেড়ে আবার $114.44 গিয়ে ঠেকেছে। হ্যাঁ, তো এই তেলের দাম কিন্তু আমেরিকা বহুত কাহিনী করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কারণেই আবার এটা ঊর্ধ্বমুখী হয়। তো কালকে রাতে কিন্তু ইসরায়েলও, মানে সবাই ধারণা করতেছিল যে ইসরায়েল আবার বুঝি ইরানে আক্রমণ করে বসে, কারণ যেহেতু আরব আমিরাত হলো ইসরায়েলের জানি জিগার। হ্যাঁ, আরব আমিরাতের 3 জনের 1 জন হলো ইহুদি, এবং ইসরায়েলের যত বড় বড় গোয়েন্দা সেটেলমেন্ট এবং গোপন সরঞ্জামাদি অনেক কিছু সব কিন্তু আরব আমিরাতে সেট আপ করা। এবং শুধু ইসরায়েলেরই না, পৃথিবী বিখ্যাত যত অ্যামাজনের ডাটা সেন্টারও আরব আমিরাত, এবং ইউটিউব শহর সারা বিশ্বের যত টেকনিক্যাল জিনিসপত্র ওরা করছে কি সব আইনা আরব আমিরাতের মরুভূমিতে গোপনে এগুলো তৈরি করছে। ওইসব জায়গায় সাধারণ মানুষের খুব একটা প্রবেশাধিকারও নাই, ওইদিকে আরব আমিরাতের লোকদেরও যেতে দেয় না খুব একটা। তো এই গতকাল রাতে সবার মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, এই বুঝি ইরান আমেরিকা আবার যুদ্ধ লেগে যায়, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তো এটা আমাদের সবার জন্য একটা ভালো খবর আর কি, মানে আমরা টেনশনের মধ্যে সবাই অনেকে রাতের মধ্যে। আর আমেরিকাও আবার আরব আমিরাতে যে মার্কিনরা থাকে এবং মার্কিন দূতাবাস তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কারণ যে কোনো সময় যদি ইরানি হামলা হয় তাহলে তো মার্কিন দূতাবাস আবার লক্ষ্যবস্তু হবে, তো সেটাও হয়নি। তো এই অবস্থায় ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উনি একটা মন্তব্য করেছেন যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই, কারণ এটা তো আসলে রাজনৈতিক সংকট ছিল, এটারে আমেরিকা সামরিক আইন করার ফলে এখন তো এইটা একটা ভয়াবহ বিষয় হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশন থেকে আসছি, তারপরে ইরান নিয়ে সর্বশেষ বলে আমরা পশ্চিমবঙ্গ যে কালকে ধরাশায়ী হলো তৃণমূল কংগ্রেস, যেটা কিছুটা আমরা আশঙ্কা করেছিলাম, সেটা এখন কি ধরনের তারা রাজনীতি ফেস করবে সেটা, আর মমতার রাজনৈতিক ভবিষ্যৎ কি একটু আলাপ করব। আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছেন মুসলিম মেয়ে, উনি আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছেন এবং আমাদের ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। আনোয়ার হোসেন লিখছেন আপনাদেরকে ধন্যবাদ সুন্দর অনুষ্ঠানের জন্য, আপনাকেও অশেষ ধন্যবাদ। রফিক শেখ লিখছেন আলহামদুলিল্লাহ ইরানের জন্য। তারপরে এমবি মঈনুদ্দিন লিখছেন আমাদের লাভ রিয়েক্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আজিজ মোহাম্মদ লিখছেন আপনাদের আলোচনাটা অনেক ভালো লাগে, বিশেষ করে আতিক আহমেদ স্যারের যে বচনভঙ্গি আমার খুব ভালো লাগে। আমি আবুধাবি থেকে দেখছি, কোনো মন্তব্য করতে না পারার জন্য সবসময় কষ্ট অনুভব করি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আবুধাবি থেকে মন্তব্য করা সম্ভব নয়, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি এবং আতিক ভাই সবসময় বলি, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, আপনাদের যারা খুব কষ্ট করে গেছেন, জমি জমা বিক্রি করে গেছেন, আপনাদের কিচ্ছু করা দরকার নেই, লাইক শুনেন, এত আবেগায়িত হওয়ার দরকার নেই, কারণ আপনারা সবাই কিন্তু গোয়েন্দার জালের মধ্যে আছেন। কারণ অলরেডি আরব আমিরাত থেকে কিন্তু এই
15,000 পাকিস্তানিকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নেওয়া হয়েছে, তাদের টাকা পয়সাও গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। কারণ কি, তারা একটু ইরানের পক্ষে কথা বলছে বা ন্যায়ের পক্ষে কথা বলছে, বা ভিডিও আপলোড করছে, লাইভ করছে এবং নবী পরিবারের প্রতি ভালোবাসা প্রদর্শন করছে। ব্যাস, কাহিনী শেষ। দরকার নেই, আপনি যেটা করছেন ঠিক আছে। জুয়েল লিখছেন, আপনাদের আলোচনা লন্ডন থেকে নিয়মিত থেকে সুন্দর আলোচনার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। লন্ডন প্রবাসী বাঙালি ভাই বোনদের ধন্যবাদ, এবং আপনি আমাদের ভিডিওগুলো লন্ডন প্রবাসী আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে এটা একটু শেয়ার করে দিবেন। আদিব, ইরান থেকে শর্ট করে আমরা একটু পশ্চিমবঙ্গে যেতে চাই। ইরানের আসলে আর কিছু নাই এখন, মানে এখন যে কোনো সময় আবার যুদ্ধ লাগা এবং কূটনৈতিক ভাবে আলোচনা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি বলছেন যে নতুন প্রজেক্ট চালু করছে, ফেল প্রজেক্ট ফ্রিডম, হ্যাঁ ওইটা শেষ। এটা যদি আবার করতে চায় তাহলে আপনার না, আমেরিকার এখন হয়েছে কি, আমেরিকার কিন্তু সারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে খুব মোটা দাগে যদি আপনি দেখেন, আমেরিকা এই গত কয়েকদিনের যুদ্ধে ইরানের কাছে একটার পর একটা চটকনা খাইতেই আছে প্রতিদিন তার ইজ্জত সম্মান যাইতেছে। যেহেতু মানে যার লজ্জা নাই তার তো আসলে ইজ্জত গেলেও কিছু আসে যায় না। তো আমেরিকানদের হলো এখন সেই অবস্থা। তো এখন ইরানিদের পক্ষেও কিন্তু ইরানিরা সহজভাবেই বলে দিছে যে কোনো এই হরমুজের অবরোধ ভাঙ্গার কোনো পদক্ষেপ নিলে এটা কঠিন জবাব দেওয়া হবে। আর এখন কিন্তু ইরানিরা বলে দিয়েছে আর চোখের বদলে চোখ নিবে না। যেমন আগে বলতো আমার একটা বিমান ফালাইছো আমি তোমার একটা বিমান ফালাম, আমার একটা গাড়ি ভাঙছো আমি তোমার একটা গাড়ি ভাঙ, এইটা না। এখন ইরান বলছে যে এখনকার হিসাব হবে অবারিত, মানে সামনে যা পাবো শেষ করে দেবে। তার মানে মার্কিন জবাবটা হবে খুব মার্কিন নৌশক্তি বিশ্বব্যাপী যে ছড়িয়েছিল তার 50% কিন্তু হরমুজে শেষ হয়ে গেছে, আর 50% কে সে প্রায় 40% জোগাড় করে আবার এদিকে নিয়ে আসছে। এইবার যদি আমেরিকা মাইর খায়, আমেরিকা আর পৃথিবীতে সাগরে নামতে পারবে, সাগরে তার আধিপত্য হারাবে। আচ্ছা, আমরা একটু পশ্চিমবঙ্গে যাই। আমরা জানি যে ওখানে বিজেপি প্রায় 200টির উপরে আসন পেয়েছে, এবং আশ্চর্য হলো তৃণমূল কংগ্রেস 100টিও আসন পায়নি। এবং মেদিনীপুরে যে আপনার মেদিনীপুরে আমরা যেটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী এখন উনি হয়ে যাবেন, ওনার নিজস্ব আসনে উনি তার সহকর্মী শুভেন্দুর কাছে হেরে গেছেন। তো এই পশ্চিমবঙ্গের রেজাল্টটা, তারপরে বিজেপির বিভিন্ন টোপ দিয়েছে, এটা নিয়ে আপনি কিছু কথা বলেন। এটা কি আপনি আশা করেছিলেন এই ধরনের রেজাল্ট? কিছুটা আশাজনক ছিল রাজনীতির কারণে, কারণ 1986 বা 82 সাল থেকে যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন সর্বভারতীয় যে কংগ্রেস এই বিভিন্ন সময়ের যে নির্বাচনে সে কখনো 70টার বেশি মনে হয় আসন পায়নি, এবং এটা কমতে কমতে এখন 2-1-এর ঘরে নিয়ে আসছে। মানে পশ্চিম বাংলায় আসলে কংগ্রেসের এখন আর কোনো ভাত নেই। আর দ্বিতীয়ত হলো এই কংগ্রেস থেকেই বের হয়ে কিন্তু মমতা তৃণমূল কংগ্রেস বের করছেন। আর পশ্চিম বাংলায় সবচেয়ে জনপ্রিয় দল ছিল বাম দলগুলোর জোট। এই বাম দলগুলোর জোট গুলাও কিন্তু ফার্স্টে তারাও এরকম 200, 210-20 এরকম পাইতো, সেইটাও কমতে কমতে তাদের অবস্থাও কিন্তু এখন খুবই অবস্থা 2-1টা আসন, মানে বুদ্ধদেব বসুর সময়কার কোন রকম একটা। অথচ পশ্চিম বাংলা পরিচিতই ছিল একটা আমরা কি বলি সাংস্কৃতিক যে মেলবন্ধন, ভারতের যেই রূপটা সেটা পশ্চিম বাংলার মধ্যেই ফোকাস হইতো, কেন্দ্রীয় ভারতে ফোকাস হইতো, যে হিন্দু মুসলিম একটা সমতা ঐক্য এইভাবে চলতো। তো এরপরে ওইখানে মমতা যখন আবির্ভূত হলেন, মমতাও প্রথম দিকে 150+ আসন নিয়ে আসলেন, পরে বাড়তে বাড়তে এটা 200+ হইলো। এরপর 200+ থেকে গত আসনে উনি কোন রকম বিজেপির সাথে টিকে গেলেন। পরবর্তীতে এইবার আইসা উনি একদম মানে ভূমিধস পরাজয় বরণ করলেন। গতবারে 77টা আসন পেয়েছিল বিজেপি। হ্যাঁ, তো এইটার কারণ কি না, বিজেপি আসলে যেহেতু ভারতের একটা বিজেপির একটা ইয়ে আছে, তারা তো পাওয়ারেই আছে, অখণ্ড ভারত যে একটা, তো কিন্তু সেই অখণ্ড ভারতের পক্ষে বাধা হয়েছিল পশ্চিম বাংলা, তারপরে তার পাশে উড়িষ্যা, আবার এইদিকে দক্ষিণ ভারতে কিন্তু আবার বিজেপির কোন স্থান নাই। ওইখানে কিন্তু এই যে আমাদের থালাপতি সিনেমার নাম থালাপতি বিজয় নায়ক সে আসছে, তারপরে তার পাশের রাজ্যে অন্যরা আসছে। তো সেই দক্ষিণ ভারতে কিন্তু আবার বিজেপি বিরোধী একটা ইয়ে আছে। তার একটা অন্যতম কারণ হলো ভারতের মধ্যে দক্ষিণ ভারতের লোকরা সবচেয়ে বেশি শিক্ষিত এবং অনেক আগে থেকে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তাদের বেশি, যেহেতু আরব সাগরের সবচেয়ে কাছে, ওখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা যায় টায়। এবং আমার যাওয়ার সুযোগ হয়েছিল কিছুদিন এক বছর ধরে, আমি দেখলাম যে ওখানকার আপনার লোকজনের কাজের সিস্টেমটা এত সুন্দর এবং সততা, প্লাস হচ্ছে আমি বিজেপি সম্বন্ধে একটু তখন দেখেন নেগেটিভ ভাব তাদের, এতে তাদের স্থানীয়, তারা ব্যবসা করে এবং খুবই শিক্ষিত তারা, যে কথাটা বলেছে 100% রাইট, আমি নিজে চাক্ষুষ দেখে আসছি এটা। এবং আপনি কেরালার কথা বলেন, কেরালাকে খুবই সুন্দর একটা, যেমন আমাদের ঢাকাকে একসময় বলা হয়তো কি
প্রাচ্যের ভেনিস। ভেনিস। হ্যাঁ, তো এরকম কেরালার ভিতর দিয়ে কিন্তু প্রচুর খাল বিল, হ্যাঁ। প্রাকৃতিক দৃশ্য, প্রচুর নারিকেল গাছ। কেরালাকে ভারতীয়রা বলে ভগবানের দেশ, এত সুন্দর। সুন্দর। হ্যাঁ, তো সেই কেরালাতেও বিজেপি কখনো, আর কেরালার আপনি একটা জানেন যে কেরালার লোকরা কিন্তু সবাই একটা মিনিমাম গ্রেডের শিক্ষা লাভ করছে, এবং কেরালা থেকে কিন্তু আপনার সারা পৃথিবীতে নার্সিং, ভারতের যে নার্সদের একটা সুনাম আছে, সেই অংশটা কিন্তু কেরালার। আচ্ছা। এবং তারাই কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন হাসপাতালে কাজ করে, এবং তাদের সেবার মান খুব ভালো। এবং আমাদের ঢাকায়ও বড় বড় যত হসপিটাল গুলা, স্কয়ার, অ্যাপেলো, ইউনাইটেড বা আরো আলমান আটটানার কিছু হসপিটাল আমি দেখছি, এইখানেও কেরালার নার্স আছে। কারণ কেরালার নার্স একটা থাকা মানে সে খুব দক্ষতার সাথে কাজ করে এবং খুব মনোযোগ দিয়ে কাজ করে, সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে সুন্দরভাবে, ফাঁকি ঝুঁকি কম দেয়। আর যার ফলে কেরালাতে কিন্তু আপনার আরেকটা বিষয় আছে, কেরালাতে কিন্তু খ্রিস্টানদের জনসংখ্যা একটা বড় অংশ। কিন্তু আপনি কেরালা বা ওই দিকের রাজ্যগুলোতে এই যে ধর্ম নিয়ে কারোর মধ্যে কোনো বাড়াবাড়ি হয় না, ইয়ে হয় না, যেটা আমাদের বাঙালি হওয়ার কারণে। আপনি বাঙালি দেখেন, সেটা আমেরিকায় থাকুক, লন্ডনে থাকুক, আফ্রিকায় থাকুক, পশ্চিম বাংলায় থাকুক, আর বাংলাদেশে থাকুক, তার মধ্যে একটা সবসময় একটা উগ্রতা, মারামারি করার একটা প্রবণতা। আপনি এই জন্য কালকে একটা স্ট্যাটাস দেখতেছিলাম, একজন প্রবাসী লিখেছে যে ভারতের দক্ষিণ ভারতে বিজেপি হেরেছে, কিন্তু ওইখানে কোনো সংঘাত হবে না। অন্য রাজ্যগুলোতে যেসব জায়গায় বিজেপি হেরেছে, কিন্তু আবার যেসব জায়গায় বিজেপি জিতেছে দুই একটা জায়গায়, সেইখানেও সংঘাত হবে না, কারণ ওই মানুষগুলো একটু সোবার। কিন্তু যেহেতু এটা পশ্চিম বাংলা, এটা যেহেতু আসাম, এইসব এলাকায়, ত্রিপুরা, যেসব বাঙালি বসতি, এইখানে মারামারি হবে। এবং কালকে দুপুর 12টা না বাজতে আমি দেখছি যে তৃণমূল কংগ্রেসের অনেক পার্টি অফিসে আগুন ধরায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং প্রচুর লোক, এবং অলরেডি অনেকের বুলডোজার দিয়ে গতকাল রাতেই অনেক অফিস, বিরোধীদের বাড়ি ঘরটারও ভাঙচুর শুরু হয়ে গেছে। তো এইটা একটা বাজে লক্ষণ, আমরা ভারতের কাছ থেকে আশা করি না। আর যেহেতু পশ্চিম বাংলার সাথে ভারত একদিকে, পশ্চিম বাংলা অনেকটা আরেক দিকে, আর বাংলাদেশের মানুষের সাথে পশ্চিম বাংলা একটা মেলবন্ধন, যে এইখান থেকে 47-এর ডিভিশনের ফলে প্রচুর মানুষ এইখান থেকে ওইখানে গেছে, আবার ওইখান থেকে এইখানে আসছে, যার ফলে উভয়ের একটা নারীর সংযোগ দুই দেশে আছে। তারপরে আবার ভাষা এক, কালচারও অনেক, খাদ্যাভ্যাস কাছাকাছি, হ্যাঁ, সংস্কৃতিও, মানে যদি ধর্মীয় বিষয়গুলো বাদ দেই মোটামুটি একই রকম। তো এই অবস্থায় এটা থাকবে কিনা এখন বিজেপির আমলে, এটা বিজেপির আমলে, এটা অলরেডি বিজেপির যিনি জিতেছেন শুভেন্দু কিন্তু খুব জিতেই বলে দিয়েছেন, তার আসনের সাক্ষাৎকার দিতেছিলেন, আমরা টেলিভিশনে দেখলাম, যে মুসলমানরা আমাকে ভোট দেয়নি। মানে সে কিন্তু আগেই ধর্মীয় ট্রাম্প খেলে দিছে, এবং বলছে যে মুসলমানরা মমতাকে ভোট দিয়েছে। হ্যাঁ, আমার জয় মানে হিন্দুত্ববাদের জয়। তো এতদিন যে আমরা এই যে ভারত আর বাংলাদেশে যে একটা সাম্প্রদায়িক সুরক্ষা, যারা সাম্প্রদায়িক মেলবন্ধনের কথা বলতো, এখন তারা কি বলবে? এতদিন তো কিছু হইলেই আমাদেরকে খুঁচাইতো যে আপনারা ভাই ভারতের এগুলো নিয়ে কথা, আমরা তো এখন কিন্তু ভারতের পশ্চিম বাংলায় যিনি আসছেন, ইনি সরাসরি বলতেছেন যে হিন্দুত্ববাদের জয়। এবং কালকে দুপুর থেকেই যখন মোটামুটি আজ ছড়িয়ে পড়লো যে মমতা যখন লাইভে এসে বলতেছেন যে সন্ধ্যা পর্যন্ত থাকেন, তখনই মানুষ বুঝে গেছে যে আসলে ওনার অবস্থা খারাপ, উনি হেরে গেছেন, এটা মোটামুটি বুঝতে পারতেছেন। তো এইটা কিন্তু ঠিক তখন থেকেই শুভেন্দুর পুরনো একটা ভিডিও ফুটেজ ফেসবুকে সমানে শেয়ার হইতেছিল, যেখানে উনি বলতেছিলেন যে শেখ হাসিনাই বাংলাদেশের মূল প্রধানমন্ত্রী, এবং উনি জয়ী হলে উনি তাকে ঢাকায় বিমানে করে নিয়ে আসবেন এবং বসিয়ে দিয়ে যাবেন। তো এগুলো কিন্তু নেগেটিভ একটা প্রচার, হ্যাঁ, যে বা যারাই করুক। আর মমতার যে ভোটে হারানোর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, যেমন ওই যে আপনার নির্ভয়া না কি যেন, যে একটা মেডিকেল রেপ হইলো, হ্যাঁ, মারা গেল, তার বিচারটা ঠিক মতো হলো না, মানুষ ইয়ে করলো। তারপরে স্কুল শিক্ষকরা আন্দোলন করতেছিল, তাদের বিভিন্ন দাবি, তাদেরকে পুলিশ দিয়ে ব্যাপক হারে পেটানো হয়েছিল। তো এগুলা কিন্তু তার খুব এফেক্ট করেছে। তারপরে নারী ভোটারদের ধস, মানে মমতাকে কিন্তু বেসিক্যালি নারী ভোটারদের একটা বড় অংশ ভোট দিত। হ্যাঁ, তারপরে দুর্নীতি ঢাকতে উনি ব্যর্থ হয়েছেন, মানে তারপরে শেষ পর্যন্ত মানে বিজেপি যেমন হিন্দু মুসলিম খেলে, উনিও এক ধরনের হিন্দু মুসলিম এই জটিলতায় জড়ায় পড়লেন। হ্যাঁ, যে মুসলমান ভোটার টানার যে একটা কৌশল, হ্যাঁ, ওই যে মুসলমান একজন ভদ্রলোক পাশ করছে যে বাবরি মসজিদ বানাইতেছে, তো সেও দেখলাম যে তার বিরুদ্ধে চলে গেছে। তারপরে ধরেন এটা তো অবশ্যই জনসংখ্যাগত একটা ফ্যাক্টর, যে পশ্চিম বাংলায় 30%-এর চেয়ে বেশি, 30 থেকে 35% মুসলমান ভোট আছে, আর 65 থেকে 70% আছে হিন্দু জনসংখ্যার ভোট।
তো মজার ব্যাপার, এইটাকে অনেকে আসলে অস্বাভাবিকভাবে দেখছেন ভারতীয়রাই, যে এই প্রথম পশ্চিম বাংলা না, ভারতের যে কোনো রাজ্য না, পশ্চিম বাংলা এবার 92% ভোট কাস্ট হয়েছে। এইটা অস্বাভাবিক। অস্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে এইটাকে ইঞ্জিনিয়ারিং, এখানে অবশ্যই ইঞ্জিনিয়ারিং, এবং খোদ প্রধানমন্ত্রী নিজে চলে আসছেন, ভারতের হ্যাঁ। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীগুলো ব্যাপকভাবে ডেপ্লয়মেন্ট হয়েছিল। হ্যাঁ, তো এগুলা করে কিভাবে এখন দেখা যায়, যেমন ভারতের পশ্চিম বাংলার তরুণদের মধ্যে একটা প্রবলেম ছিল যে চাকরি বাকরি পাইতেছিল না। হ্যাঁ, তাদের অনেকেই অন্য প্রদেশে চলে যাচ্ছিল চাকরি টাকরির জন্য। এখন এগুলা বিজেপির প্রতি আস্থাশীল হয়ে পশ্চিম বাংলা, যেহেতু ম্যান্ডেট ছিল বিজেপির কিছু, এগুলা তা দেখা যাক নাগরিকরা ভোট দিল। এখন পশ্চিম বাংলার মধ্যে তো তারা আগেই এই যে ধর্মীয় কার্ড খেলে ফেলছে। এখন বাংলাদেশে অনেকে আশঙ্কা করতেছেন যে আমরা আবারও পুশব্যাক বা পুশিং কিছু একটা, পুশব্যাকের এই জটিলতার পাশাপাশি আপনার এই যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা যেভাবে ঢল নামছে, ভারত থেকে মুসলমানের ঢল নামে কিনা আমরা আশা করি না এটা হবে, কারণ ভারত একটা ব্যালেন্স রাষ্ট্র, এবং যতই তারা হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি করুক, এটা তাদের ক্ষমতায় থাকার একটা কৌশল হইতে পারে। কিন্তু সব সময় যে তারা এটা প্রতিবেশীদের বিরুদ্ধে প্রয়োগ করবে, কারণ নেপালে কিন্তু অলরেডি এটা তারা প্রয়োগ করতে পারে নাই, তাই না? পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হলো ভুটান। হ্যাঁ, তো তাদের সাথেও তাদের কোনো ঝামেলা হয় না। নেপাল বরঞ্চ একটা কি কাজ করছে জানেন তো আপনি, যে নেপালের সীমান্তবর্তী এলাকাগুলায়, বিহার টিহার বা ওগুলা সীমান্তবর্তী হাট ছিল, এখান থেকে নেপালিরা প্রচুর কেনাকাটা করতো, বাজার সদাই করতো প্রতিদিন, আর ওইখানে ভিসার খুব জটিলতা নেই, মানুষজন এমনি ঢুকে। তো এর ফলে নেপালের কলকারখানা এবং স্থানীয় উৎপাদন মার খাচ্ছিল। তো এই যে নতুন যে তরুণ প্রধানমন্ত্রী আসলো, জেনজি প্রধানমন্ত্রী, সে আইসাই বলে দিছে, নতুন ল চালু করেছে, 100 রুপির বেশি কোন পণ্য ভারত থেকে কিনে নেপালে প্রবেশ করলে তাতে 80% ভ্যাট দিতে হবে। তো এর ফলে কিন্তু ভারতের এই সীমান্ত বাজারগুলো গত 15-20 দিন যাবত একদম নিস্তেজ হয়ে পড়ছে, এবং ব্যবসায়ীরা ওখান থেকে গুটিয়ে নিচ্ছে, এবং নেপালের ব্যবসায়ীরা বা উৎপাদনকারীরা উৎসাহিত হচ্ছে। তো এই হলো অবস্থা। কিন্তু ইন্ডিয়া দেখবেন সবকিছু হলেই সবসময় ইন্ডিয়ানরা পাকিস্তানের সাথেও পারে না, নেপাল ভুটানের সাথেও পারে না, শ্রীলঙ্কার সাথেও পারে না, সব দায় এসে আমাদের ঘাড়ে। এবং আপনি খেয়াল করেন যে কিছু হইলেই আমাদের পেঁয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কিন্তু তারা আমাদের দয়ার দাম দেয় না, টাকা দিয়ে কিনে আনি, এটা আন্তর্জাতিক বাণিজ্য। তারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম কানুনও মানে না। হ্যাঁ, যখন আমাদের সাথে খেলে, আর আমাদের দুর্বল শাসকরা এটি নিয়ে কোনো কথাও বলতে পারে না, কোনো পদক্ষেপও নিতে পারে না। এখন দেখা যাক। এবং এই যে মমতা থাকার কারণে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, বিজেপি কিন্তু একবার তিস্তার পানি নিয়ে একটা মোটামুটি সমঝোতার কাছাকাছি চলে এসেছিল। তখন বলা হয়েছিল যে মমতা নাকি এটা বাধা দিচ্ছেন। তো এখন তো ঠিক আছে, এখন তো মমতা নাই, এখন দেখা যাবে বিজেপি আসলো, এখন তো দেখা যাবে কি হয়। এবং আপনি জানেন যে এই বছরের শেষ নাগাদ গঙ্গা চুক্তিরও শেষ হয়ে যাচ্ছে। তার মানে দুইটা বড় ধরনের পানি বিষয়ক চুক্তি ভারতের সাথে এই বছরের মধ্যেই মানে খুব বেশি নাড়াচাড়া করতে হবে। তো বাংলাদেশেও নতুন সরকার, তারাও জনগণকে অনেক বেশি হোপ দিচ্ছে যে তারা জনগণের সরকার, তারা জনগণের জন্য অনেক কিছু করে ফেলবে। তাদের জন্য দুইজনের অগ্নি পরীক্ষায় আমরা বলতে পারি। অগ্নি পরীক্ষা। আবার আরেকটা মজার ব্যাপার হলো, আপনি খেয়াল করেন, ভারতে বিজেপি জয়লাভ করছে, আমাদের বাংলাদেশের এই সনাতন ধর্মাবলম্বীরা হঠাৎ অতি উৎসাহী হয়ে উঠছে। এইটা তো আসলে ভালো লক্ষণ না। আপনি তো একজন বাংলাদেশী, আপনার প্রথম পরিচয় বাংলাদেশের মানুষও পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশে যদি মুসলমানদের কোনো কিছু হয়, এটা মুসলিম জাতীয়তাবোধ থেকে সে একটু আনন্দিত হয়, ভালো লাগে, কিন্তু এত বেশি উৎসাহ দেখানো ভালো না। ঠিক ভারতীয়রাও ভারতে হিন্দুত্ববাদী জয় হবে, এটা তাদের ধর্মের ভিত্তিতে ভালোই, কিন্তু এটা নিয়ে যে অতি উৎসাহ, যেমন একজনকে দেখলাম ফেসবুকে দিতেছে যে এইখানে ডেলি হামলা হয়, এই হয়, তোমরা যদি বাঁচতে চাও তাহলে বিজেপির ভোট দাও। আমাদের এখানে কি ডেলি আপনি সেটাই? আর এটা আমাদের এখানে সংখ্যালঘুদের উপরে তো যে হামলাগুলো হয়, এগুলি খুবই অল্প, এবং সরকার এবং মানুষ দেখা যাচ্ছে এবার দেখেন জমি জমা নিয়ে হয়, নিজেদের ভাই বোনদের মধ্যে হচ্ছে, ওইটারে বলতে রাষ্ট্রের উপরে চাপায় দেওয়া হয়েছে। অথচ আপনি খেয়াল করেন, এই যে গত 24 সালের পর থেকে, মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু সব ধর্ম, তারপরে সব জাতিগোষ্ঠী, বিএনপি, জামাত, সবাই মিলে কিন্তু হিন্দুদের পূজার সময় মন্দির পাহারা দেয়, এবং ওদের বাড়ি ঘর এলাকাগুলো কিছু হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ এতদিনের ধারাবাহিকতা তো আপনি আওয়ামী লীগ আমলে কেন তাইলে এগুলা করছেন? তখন তো আপনাদের সরকার ছিল। আবার বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনও দেখি বিজেপি আসাতে খুব খুশি। এইটা কেমন একটা উদ্ভট ব্যাপার। হ্যাঁ, আমরা এগুলা সবকিছু আসলে কোনোটাই আমরা অতি উৎসাহীও না, আবার অতি না, আমরা একটা ব্যালেন্স। তারা তাদের ধর্ম অনুযায়ী চলবে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী, কিন্তু ধর্মের বাইরে তো আমরা মানুষ এবং প্রতিবেশী তো ইচ্ছা করলে আমি পাল্টাতে পারবো না। আমরা মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে
সুন্দর মতো থাকতে সমান চাই। অধিকার নিয়ে থাকতে হ্যাঁ। হবে, সেটা আমাদের আশা করি। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনা আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন সেটা একটু লিখে পাঠান। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তারপরে লাইক কমেন্ট করবেন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্টারন্যাশনাল বিষয় মানে জিওপলিটিক্যাল বিষয়, যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদের কমেন্টে লেখেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে আন্তর্জাতিক বিষয়ে কোনো নতুন ইস্যু নিয়ে বা পুরাতন ইস্যু নিয়ে আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।